আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। সবাই বই নিয়ে বসে পড়েছো তো? সবাই বই নিয়ে চলে আসো। আমি জাহানারা বেগম, সহকারী শিক্ষিকা, হাজির হয়ে গেলাম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয় নিয়ে। বাংলা বইয়ের নামটা তোমাদের মনে আছে? বাংলা বই। আজকে আমার বাংলা বইয়ের অপেক্ষা গল্পটি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো যাই। সবাই সামনে বই নিয়ে বসে পড়ো। আশা করি সবাই বই নিয়ে বসে পড়েছো এবং অপেক্ষা গল্পটি খোলো। খুলে 120 নং পেজে চলে যাও। পৃষ্ঠা 120। আমরা গল্পটি শোনার আগে একটু লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেই। আমাদের এই গল্পটি লিখেছেন সেলিনা হোসেন। সেলিনা হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট উপন্যাসিক এবং ছোট গল্পকার। তিনি 14 জুন 1947 খ্রিস্টাব্দে রাজশাহী জেলাতে জন্মগ্রহণ করেন। ছোটদের জন্য তিনি অনেক গল্প কবিতা লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাগর, গল্পে বর্ণমালা, কাকতাড়ুয়া, চাঁদের বুড়ি, পান্তা ইলিশ ইত্যাদি। তিনি বাংলা একাডেমি থেকে পুরস্কার পেয়েছিলেন তার সাহিত্যকর্মের জন্য এবং 2009 সালে তিনি সাহিত্য 21 পদক পেয়েছিলেন। এবং সবশেষে বলবো, তিনি যখন বাংলা একাডেমিতে পরিচালক পদে ছিলেন তখন তিনি চাকরিতে থাকাকালীন সময়ে তিনি অবসর গ্রহণ করেন। তো আমার শিক্ষার্থী বন্ধুরা, কবি পরিচিতি সম্পর্কে নিশ্চয়ই কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে। চলো আমরা গল্পে চলে যাই। আমাদের গল্পটা হচ্ছে অপেক্ষা। আমরা নিশ্চয়ই মা বাবার থেকে অনেক যুদ্ধের গল্প শুনেছি। দাদারা, নানারা, দাদি, নানি এরা ছোটবেলায় নিশ্চয়ই অনেক গল্প তোমাদেরকে শুনিয়েছে যুদ্ধের উপর। আমরাও আজকে ঠিক সেই রকম একটা গল্প বলবো, তোমাদের পাঠ্য বইয়ে লেখা অপেক্ষা। এই অপেক্ষা গল্পটিও যুদ্ধের উপর ভিত্তি করে একটা গল্প। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে দুজন, রুমা এবং রুবা। তারা দুই বোন। ওদের মধ্যে খুব ভাব ছিল। ওরা একসঙ্গে খেলে, একসঙ্গে স্কুলে যায়। খুব কমই ওদের ঝগড়া হতো। রুমার বয়স ছিল 12 বছর আর রুবার বয়স ছিল 10 বছর। দুজনের জন্মদিন নিয়ে ওদের মা বাবার এক একটি গল্প আছে। ওদের মা রাহিলা বলেন, যেদিন রুমার জন্ম হয় সেদিন তাদের বাড়ির সামনে শিউলি গাছটায় এত ফুল দিয়েছিল, একেবারে ফুলে ফুলে ভরা ছিল সেই গাছটি। এত ফুল তিনি আগে আর এ গাছে কখনো দেখেননি। খুশবু ছড়িয়ে গিয়েছিল চারদিকে। তো গল্পটা আমি বলবো। এই বলে রুবাকে তার বাবা তার জন্মদিনের গল্পটা শোনাতে লাগলেন। যেদিন রুবার জন্ম হয়েছিল সেদিন তিনি বাড়ির উঠোনের আম গাছটার নিচে বসেছিল। হঠাৎ করে তাকিয়ে দেখে সেই আম গাছটায় অনেক আমের মুকুল। একেবারে আমের মুকুলের গন্ধে বাড়ির চারদিকটা ভরপুর হয়ে গিয়েছিল, যা তিনি আগে কখনোই দেখেননি। এভাবেই তাদের সুন্দর দিনগুলো কাটছিল। দুই বোন মা বাবার অতি আদরে ছায়ায় বড় হতে থাকলো।
স্কুলে যাওয়ার পথে তারা দুই বোন কি করে, বুনো ফুল ছিঁড়ে বেনির সঙ্গে গেঁথে দেয়, ফড়িং ধরে, আবার আকাশে ফড়িংগুলো উড়িয়ে দেয়, ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে তারা কি করে, বইয়ের পৃষ্ঠার ভাঁজে রেখে দেয়। যখন শুকায় তখন সেগুলো নিয়ে কি করে, তখন সেগুলো নিয়ে বাবার কপালে লাগিয়ে বলে, বাবা তোমার যেন 1000 বছর আয়ু হোক। আর মায়ের কপালে লাগিয়ে কি বলে, মায়ের কপালে লাগিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি যেন সব সময় ভরা থাকে। জসিম মিয়া ওদের কপালে কি করে, চুমু দেয় এবং বলে, আমার মেয়েগুলা অনেক বুদ্ধিমান, তোরা অনেক বড় হও, তোদের পড়ালেখার জন্য আমি তোদেরকে প্রয়োজনে ঢাকায় পাঠাবো। এভাবেই খুব সুন্দর করে তাদের দিনগুলো কাটছিল। হঠাৎ একদিন জসিম মিয়া বাজারে যায়, সেখানে 2 সের চাল ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় এসে সে ধপাস করে পড়ে গেল, ধপাস করে বসে পড়ল। রাহলা বানু দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সে উত্তর দিল, যুদ্ধ। জসিম মিয়া কথা শেষ হতে না হতেই চারদিকে হইচই শোনা গেল। তিনি তার 2 মেয়ে রুমা রুবাকে হাতে করে বাড়ির সামনে গিয়ে দেখলো তাদের সেই আম গাছটার নিচে একদল যুবক হয়ে বসে রেডিওতে খবর শুনছিল, বিবিসির খবর। বিবিসির খবরে বলছিল যে ঢাকা শহরে নাকি গত মধ্যরাতে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। জসিমের মনে পড়ে গেল কিছুদিন আগে তিনি শুনে এসেছিলেন শেখ মুজিবের দেয়া এক ভাষণ। তিনি তার ভাষণে কি বলেছিল? তিনি তার ভাষণে বলছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। লোকজন খবর শুনে উত্তেজিত হয়ে পড়ে এবং তারা বলাবলি করছিল যে আমাদের সবাইকে কি করতে হবে, আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে। রুমা রুবা বাবার হাত ছেড়ে দিল এবং তারা কি করলো, ছেলে মেয়েদের কাছে যুদ্ধের কথা বলার জন্য দৌড়ে যায়। চিৎকার করে তারা বলে, যুদ্ধ করতে হবে রে, যুদ্ধ। এরপরে দেখো কয়েক মাস এভাবেই কেটে গেল। মাস 2 পরে মিলিটারিরা এসে পড়লো গ্রামে। জসিম শহর থেকে আসা ছেলে মেয়েদের কাছ থেকে ইতিমধ্যেই রাইফেল চালনা শিখে নিয়েছিল, কিভাবে রাইফেল চালাতে হয়। সে একটি মুক্তিবাহিনীর দল গঠন করেছিল। রাহিলা নিয়ে বাড়িতে থাকবে। জসিম চেয়েছিল রাহিলা ওর বাবার বাড়িতে চলে যাক, কিন্তু রাহিলা শুনেনি। সে বলে, না আমি এখানেই থাকবো। এরপরের ঘটনা, তাদের নদীর ধারেই বাজার ছিল। সেদিন বিকেলে বাজারে পাকিস্তানি মিলিটারিরা ঢুকে পড়ে এবং জসিম মিয়া তাদের সামনে পড়ে যায়। মিলিটারিরা যাকেই পাচ্ছে তার দিকেই তোমার গুলি ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং বাজারে যে ঘর বাড়িগুলো ছিল, দোকানপাট ছিল, সেগুলো পুড়ে ছারখার করে দিয়েছিল। সেখানে যে মানুষগুলো ছিল কেউ কেউ দৌড়ে পালাচ্ছে, আবার কেউ কেউ সামনে পড়ে গেল। ঠিক সেই অবস্থায় জসিমউদ্দিনের বুকে এসে মিলিটারিদের একটা গুলি লাগলো। গুলি লাগার পরে সেখানেই পড়ে যায়, নিজের রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর। এরপরে যখন মিলিটারিরা চলে যায় তখন সবাই যার যার নিজের বাড়িতে ফিরে আসে। রাহেলা নিয়ে আসে বাড়িতে, কিন্তু তাদের বাড়িটা কিন্তু পুড়ে যায়নি বা আগুন লাগেনি, কারণ তাদের বাড়ির সামনে ওই যে আম গাছটা ছিল, সেই জন্য তাদের বাড়িতে অত ক্ষতি হয়নি, বাড়িতে আগুন লাগেনি। রাহেলা সারা রাত জসিমের জন্য অপেক্ষা করে, কিন্তু জসিম নিয়ে আসে না। আর রুমা রুবা বাবার জন্য অপেক্ষা করতে করতে কাঁদতে কাঁদতে তারা কি করে, ঘুমিয়ে পড়ে। পরের দিন গায়ের লোকেরা কি করলো, জসিম মিয়ার লাশ নিয়ে এলো বাড়িতে। রুমা রুবা কিছুক্ষণ
বাবার মুখের দিকে চেয়ে নিশ্চুপ হয়ে গেল। তাদের কথা বলা বন্ধ হয়ে গেল। রাহেলা তো বারবার জ্ঞান হারাচ্ছে। গায়ের মেয়েরা তাকে অনেক সান্ত্বনা দিচ্ছে। দুই বোন রান্নাঘরের দরজায় চুপ করে বসে থাকে। হঠাৎ রুবা এসে রুমাকে জিজ্ঞেস করে, বুবু, যুদ্ধ মানে কি? তখন রুমা চোখ মুছতে মুছতে উত্তর দেয়, যুদ্ধ মানে হচ্ছে বাবার মরে যাওয়া। এরপরে দেখো, এভাবে বাবা মরে যাওয়ার পর তাদের কিছুদিন এভাবেই কেটেছিল। এরপরের ঘটনাটা হলো, তখন বর্ষার দিন শুরু হয়ে গেল। বৃষ্টির তোড়ে চারদিক মাঠঘাট সব ডুবে গেছে। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে আছে। দুই বোন কি করলো, ধান ক্ষেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচো চিংড়ি ধরে আনে। ওদের মা কি করে, বাড়ি থেকে ধার করে এনে চাল রান্না করে। সেখান থেকে দু মুঠো চাল নিয়ে সে মাটির কলসিতে ধরে রাখে। তখন মুক্তিযোদ্ধারা আসে সেই জন্য। আর রুমা দুই বোন কি করেছিল, তারা শুকনো লাকড়ি এনে রান্নাঘরে রেখে দিয়েছিল, কারণ ভাত রান্না করতে গেলে তো লাকড়ির প্রয়োজন হতে পারে। সে রাতে বৃষ্টি ছিল না, জ্যোৎস্নায় ভরা ছিল সে রাত। হঠাৎ গভীর রাতে দুজন মুক্তিযোদ্ধা আসে ওদের বাড়িতে। চুপি চুপি ডাকে, মা গো, দরজা খোলো। ওরা কড়া নাড়ে। রুবা ওদের মাকে জাগিয়ে দেয়। তিনি উঠে এবং তিনি মনোযোগ দিয়ে শুনে কেউ যেন ডাকছে, মা গো, দরজা খোলো। এরপর তিনি দরজা খুলে দিলেন। দুজন মুক্তিযোদ্ধা ঘরে প্রবেশ করলো এবং সাথে সাথে তারা কি করলো, দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে তারা নিজেদের কথা বলতে লাগলো। ট্রেনিং চলাকালীন সময় জসিম মিয়ার সাথে তাদের পরিচয় হয়েছিল এবং জসিম মিয়া বলেছিল যে যখন প্রয়োজন পড়বে তখন তারা যেন এখানে আসে। রাহেলা বানু তাদের সব কথা শুনলেন এবং শোনার পরে মুক্তিযোদ্ধারা বলল, মা, অনেক খিদে লেগেছে, হ্যাঁ, তারা ভাত খাবে, ভাত খেয়ে তারা চলে যাবে। কোথায় যাবে? রুমা জিজ্ঞেস করে, কোথায় যাবা তোমরা? তারা বলে, যাব নদীর ওপারে, সেখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছে। রুমা আবার জিজ্ঞেস করে, তোমরা যুদ্ধ করবে? হ্যাঁ, ওরা বলে, আমরা যুদ্ধ করব, পাকিস্তানি মিলিটারিদের ক্যাম্প আক্রমণ করব আমরা। এরপর দেখে ওদের দুজনের কাঁধে দুইটা রাইফেল। ওদের দুজনের খুব ইচ্ছা করলো, অনেক আবেগ নিয়ে ওরা মুক্তিযোদ্ধাদেরকে বলল, তোমাদের রাইফেলগুলো একটু দিবে, আমরা একটু ধরে দিব। দুই মুক্তিযোদ্ধা রাইফেলগুলো নিয়ে ওদের কোলে দিল। তারা অনেক যত্ন সহকারে রাইফেলগুলো দেখতে লাগলো। এরপরে ওদের মা গেল রান্না করতে। কিছুক্ষণ পর রাহেলা বানু গামলা ভর্তি ভাত নিয়ে এলো এবং আলু আর ডিমের তরকারি রান্না করে নিয়ে এলো। মুক্তিযোদ্ধারা গপগপিয়ে খেয়ে নিল। দেরি করার সময় নেই, তারা বলছিল যে দেরি করার সময় নেই, নদীর ঘাটে ওদের জন্য নৌকা নিয়ে বসে আছে অন্যরা, দেরি করা চলবে না। খাওয়া শেষ হলে রাহেলা বলে, তোমরা আবার আসবে তো? তারা বলে, দরকার হলে আসতে পারি, নইলে অন্যরা আসবে, কেউ না কেউ তো আসবে। রাহেলা বানুকে তারা সালাম করে রুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে তারা চলে গেল। এরপর দেখো, এরপর বর্ষা শেষ হয়ে গেল, আশ্বিনে শিউলি ফোটার দিন শুরু হয়েছে। একদিন দরজায় আবার টুকটুক শব্দ হয়। খুকুমণিরা, দরজা খোলো। দুই বোন তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে। মুক্তিযোদ্ধারা এলো। তারা রাতে ভাত খেয়ে নেয়, আবার কেউ বা একটু বিশ্রাম নেয়। এরপর আবার রাতের অন্ধকারে তারা কি করে, আবার চলে যায়। ঘোরতর যুদ্ধ চলছে চারদিকে। রুমা আর রুবা, ওদের ঘুম নেই।
ওরা সারা রাত অপেক্ষা করতে থাকে কখন মুক্তিযোদ্ধারা আসবে। তাদের জন্যই তাদের সে অপেক্ষা করতে থাকে কখন তারা আসবে, তখন তাদেরকে ডাক দিবে, খুকুমণিরা দরজা খোলো, খুকুমণিরা দরজা খোলো। ঠিক আছে? তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি গল্পটা বুঝতে পেরেছো। এই গল্পটা হচ্ছে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল গ্রাম বাংলায়, এভাবে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছিল। রাহেলা বানুর মতো মারা এবং তোমার রুমা রুবার মতো ছোট ছোট সোনামণিরা, তারা তখন অধীর আগ্রহে অপেক্ষা করত কখন মুক্তিযোদ্ধারা তাদের বাড়িতে আসবে, তারা একটু তাদের সেবা করবে। আর এভাবে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা। আমাদের স্বাধীনতার জন্য আমাদের এই মুক্তিযোদ্ধাদেরকে যে যেভাবে পেরেছে সে সেভাবে সাহায্য করেছে। হয়তো তাদের নাম ইতিহাসে লেখা থাকবে না বা ইতিহাসে লেখা নেই, কিন্তু তারপরও আমরা তাদেরকে কি করব? অনেক শ্রদ্ধা ভরে স্মরণ করব, কারণ তাদের সবার ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমরা স্বাধীন মতো চলতে পারছি, তাই না? তাহলে দেখো আমরা এই গল্প থেকে কি শিখলাম, কিভাবে আমাদের মুক্তিযোদ্ধারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিল, বঙ্গবন্ধু কিভাবে দেশের জন্য অবদান রেখেছিল, তারপর মুক্তিযুদ্ধে কিভাবে মুক্তিযোদ্ধারা সাহসী ভূমিকা পালন করেছিল, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষেরা কিভাবে অংশগ্রহণ করেছিল। এই যে রাহেলা বানু, রুমা রুবা, এরা কিন্তু একেবারেই সাধারণ মানুষ ছিল। এদের মতো হাজারো সাধারণ মানুষ বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছিল। তো চলো বন্ধুরা, এবার আমরা কি করব? এবার আমরা এই গল্প থেকে যে নতুন নতুন শব্দগুলো পেয়েছি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে অনুশীলনী 1-এ দেখো, তোমরা নিশ্চয়ই সবাই বই রেখেছো সামনে, বই দিকে তাকাও এবং একটু মনোযোগী হও আর ম্যাডামের কথাগুলো বুঝতে চেষ্টা করো। শব্দার্থ অর্থ কি? শব্দার্থ অর্থ হচ্ছে শব্দের অর্থ। আমরা যে শব্দগুলো জেনেছি সেই শব্দের অর্থগুলো এখন আমরা জানবো। খুশবু, খুশবু অর্থ কি? খুশবু অর্থ হচ্ছে সুগন্ধ। উদ্গ্রীব, উদ্গ্রীব অর্থ হচ্ছে প্রতি মুহূর্ত অপেক্ষা করা। বিবিসি, বিবিসি অর্থ হচ্ছে যুক্তরাজ্যের একটি বেতার কেন্দ্রের নাম। আর গণহত্যা, অনেক লোকজনকে বিনা অপরাধে মেরে ফেলা। যুদ্ধের সময় কিন্তু অনেক লোকজনকে বিনা অপরাধে মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি। ট্রেনিং, কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেয়া বা নেয়াকেই ট্রেনিং বলে। গপগপিয়ে, গপ গপ করে। মুক্তিবাহিনী, শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনা দল, তাদেরকেই বলে কি? মুক্তিবাহিনী। এরপরে নিশ্চয় তোমরা তুলছো তো খাতায়, সবাই এগুলা তুলে নিবে। সবাই খাতায় সুন্দর করে বাড়ির কাজের খাতায় এই শব্দের অর্থগুলো সুন্দর করে তুলে রাখো। শিক্ষার্থীরা, আমরা জানি তোমাদের এই গল্প থেকে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকে, সেখান থেকে এই যে ম্যাডাম গল্পটা বুঝিয়েছি এতক্ষণ, এই গল্পটাই তোমরা বারবার বাসায় পড়তে চেষ্টা করবে, বুঝে বুঝে পড়বে এবং সেখান থেকে তোমাদের এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, প্রশ্নের উত্তর, যুক্ত ব্যঞ্জন, যুক্ত বর্ণ ভেঙে বিভাজন করা, এগুলো আসে। তাই আমরা এখন কি করব? কয়েকটা বিপরীত শব্দ লেখাবো। সবাই খাতায় তুলে নাও। বিপরীত শব্দ। এক, জন্ম।
জন্ম, জন্মের বিপরীত শব্দ কি হবে? মৃত্যু। 2 কান্না, কান্না কি হবে? হাসি। এরপরে আসো ভরা, ভরা কি হবে? খালি। যুদ্ধ, যুদ্ধের বিপরীত শব্দ কি হবে বলো তো? শান্তি। দূর, দূর, দূর হচ্ছে নিকট। শুকনো, ভেজা। শিক্ষার্থী বন্ধুরা, বিপরীত শব্দগুলো নিশ্চয়ই তুলেছ। এরপরে আসো আমরা এখন গল্প থেকে কয়েকটা যুক্তবর্ণ বিভাজন করব। আমরা এতক্ষণ যে গল্পটা আলোচনা করেছি, আমরা জানি গল্পের ভিতর থেকে আমাদের যুক্তবর্ণ আসে। ঠিক সেই রকম কয়েকটি যুক্তবর্ণ করাবো আজকে তোমাদেরকে। যুক্তবর্ণ বিভাজন করো। তোমরা যুক্ত বর্ণগুলো খাতায় তুলে নাও। এগুলো এখন আমরা বিভাজন করব। ন যোগ ম, এটা দিয়ে একটা শব্দ গঠন করব। জন্মদিন। ল যোগ প, এটা দিয়ে একটা শব্দ গঠন করো তো দেখি। হ্যাঁ, অল্প বা গল্প। অনেক শব্দ হয়। এটা দিয়ে উ যোগ গ সমান কি হবে? সঙ্গ। দন্তা স যোগ ক, বলতে পারবে? এটা দিয়ে একটা শব্দের নাম, শব্দ গঠন করতে পারবে? স্কুল। ল যোগ ল, উৎফুল্ল। স যোগ ব, স্বাধীন। তুলেছ নিশ্চয়? সুন্দর করে বাড়ির কাজের খাতায় এগুলা সুন্দর করে তুলে নিবে। এছাড়াও আমি যা লিখে দিয়েছি, এছাড়াও তোমাদের গল্পের ভিতরে অনেক সুন্দর সুন্দর যুক্তবর্ণ আছে, এক কথায় আছে, বিপরীত শব্দ আছে। ওগুলো তোমরা সুন্দর করে বাড়ির কাজের খাতায় তুলে রাখবে। ম্যাডাম স্কুল খুললে তখন দেখব। আর আশা করি গল্পটা তোমরা ভালো করে পড়বে, বেশি বেশি করে বুঝে বুঝে পড়বে। এগুলাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তো আজকে এ পর্যন্তই। আমার শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।